আজ ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার মানুষদের কাছে আজকের দিনটা ভীষণ আবেগের, আর সময়টাও বসন্তকাল। চলুন না বসন্ত সমীরণে ভর করে সদ্য ফাগুনে মজা পলাশে দোলা দিয়ে পাড়ি জমায় লাল মাটির দেশ পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম পুঞ্চাতে। এই গ্রামের এক দুরন্ত ডানপিটে ছেলে সোমনাথ এবং ততোধিক শান্ত কোমল হৃদয় এক অতি সাধারণ মেয়ে শিল্পা। দুজনের কিশোর কিশোরী প্রেমের যুবক যুবতী হয়ে ওঠার গপ্প নিয়ে থাকছি আমরা। নমস্কার, কল্পনাবিলাসী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা অডিও স্টোরি জগতে এই প্রথমবার আপনি শুনতে চলেছেন একটি প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ। শুনতে থাকুন সোমনাথ ও শিল্পার প্রেমের কাহিনী বিপ্রদীপের কলমে আমাদের কথা। ওভারকোটটা খুলে টার্মিনাল 3 এর ওয়েটিং রুমে একটা চেয়ারে গা হেলিয়ে বসলাম। চশমাটা খুলে বুক পকেটে রেখে একটু চোখ বুঝতেই হাজারো স্মৃতি এসে ভিড় করল আমার মনের দুয়ারে। মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল আমার। আজকাল সময়ের অভাবে স্মৃতিগুলো অভিমানী প্রেমিকার মতো মাঝে মধ্যেই গাল ফুলিয়ে আমার মনের দুয়ারে এসে ভিড় করে। আমি কিন্তু কেয়ারিং বয়ফ্রেন্ডের মতো তাদের অভিমান ভাঙাতে পারি না, বরং অপেক্ষা করি কবে তাদের অভিমান চরমে পৌঁছে একটা বড়সড় বিদ্রোহ করবে। ইতিহাস প্রমাণ আছে, বিদ্রোহ করলে তবেই তো মুক্তির স্বাদ মেলে। স্মৃতি নিয়ে ঘাঁটাঘাঁটির ব্যাপারে আমি বড় ল্যাদখর। আজকাল সময় নষ্ট করার সময় কোথায়? মাঝে মধ্যে নিজের ছোটবেলায় ফিরতে বড্ড ইচ্ছে হয় জানেন তো। আর কিছু না হোক, সময় নষ্ট করার মতো কিছু সময় তো পেতাম। হঠাৎ আমার চারপাশের অস্তিত্ব লোপাট হয়ে মনের ক্যানভাসে কিছু ছবি ফুটে উঠতে শুরু করলো। ব্যস্ত এয়ারপোর্টের কোলাহল, মাইকে বারবার ঘোষণা, নিজের নিঃশ্বাসের আওয়াজ, সব কিছু কেউ যেন মুছে দিল এক নিমেষে। বুঝলাম স্মৃতির দল অবশেষে বিদ্রোহ ঘোষণা করেছে। তাহলে ওই তো আমার চোখের সামনে বেশ কয়েকটা আম গাছ, কিছু ছেলে সেখানে ক্রিকেট খেলছে, পাশ দিয়ে একটা পিচ রাস্তায় এগিয়ে চলেছে, সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছে কয়েকটা স্কুল ফেরত ছেলে মেয়ে। আহা কি শান্তি! বুকের ভেতরে কি সুন্দর একটা তরঙ্গ ভাসছে। আর অপেক্ষা করলাম না, মুহূর্তে পাড়ি দিলাম স্মৃতির দেশে। টেস্ট পরীক্ষার শেষ দিন সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেল নিয়ে অন্য দিনের মতোই একটু আগেই বেরিয়ে দেখলাম কিছু বাচ্চা ছেলেপুলে আমাদের স্কুল মাঠে ক্রিকেট খেলছে। তখন আমার বয়স 15। তাজা রক্ত নিজেকে বিরাট কোহলি বা ধোনি জাতীয় কিছু একটা প্রমাণ করতে সবসময় মরিয়া থাকে। পরীক্ষা খারাপ হয়েছে নাকি ভালো সেসব নিয়ে আমাদের সেরকম কোনো মাথা ব্যথাই থাকতো না। আমাদের বললাম, কেননা আমি একা ছিলাম না ওই দলে। আমার সঙ্গে ছিল মৈনাক, লালু, সম্রাট, জয় আর ফাল্গুনি। গ্রামে তখন আমাদের একটা সুনাম, থুড়ি বদনাম ছিল। মানে আমাদেরকে চিনত না এমন মানুষ পাওয়া কঠিন ছিল। সারাদিন আমরা গ্রামে টোটো করে ঘুরে বেড়াতাম। না টোটো করে নয়, ঘুরতাম সাইকেল করে। আমার কৈশোর জুড়ে শুধুই ছিল আমার গ্রাম, ঘুরে বেড়ানো আর ক্রিকেট খেলা। বাচ্চাগুলোর থেকে ব্যাট প্রায় কেড়ে নিয়ে আমি ধরলাম। তখন পরীক্ষা শেষ হয়েছে। স্কুল থেকে আমাদের ক্লাস 10-এর ছেলে মেয়েরা বেরোচ্ছে। মৈনাক আমার পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ আমার জামা টেনে ধরে ফিসফিস করে বলল, এ ভাই ভাই শোন শোন শোন, আরে তোর তো বৌদি আসছে ওদিকে। শোনা, বলছি আমি তো অত বড় ব্যাট করতে পারি না। বলছি যে আমি না বল করছি, তুই প্লিজ আউট হয়ে যা, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, অতই সহজ কেন রে? কোন দুঃখে আমি আউট হতে যাবো শুনি? মরিয়া হয়ে উঠল মৈনাক।
আমাকে আউট করে ও নিজেকে ওর ক্রাশের কাছে জনশন বা জাহির খান প্রমাণ করবে বোধহয়। হাতে পায়ে ধরতে বাকি রইল শুধু মৈনাক। শেষে বলল, আরে আরে ভাই 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 প্লিজ, ভাই প্লিজ, তোকে হারুদার দোকান থেকে কচুরি খাওয়াবো। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। কচুরির কথাটা আমার মনে ধরল। আমি বললাম, ঠিক আছে, তবে 8খানা কচুরির সঙ্গে জিলিপি কেমন? থ্যাংক ইউ ভাই। বলটা একটা জুনিয়র ছেলের হাত থেকে নিয়ে মৈনাক বল করতে গেল। মেয়ের দল ক্রমাগত এদিকেই আসছে। ব্যাস, সেই দেখে আমার বিরাট বা ধনী হওয়ার স্বপ্নটা আবার জেগে উঠল। কি যে হলো আমার, আমি হঠাৎ কচুরির কথা ভুলে গেলাম। বলটা আমার দিকে এগিয়ে আসছে দেখতেই আমি ব্যাট চালালাম, আর মুহূর্তের মধ্যে বল শূন্যে। বাচ্চাগুলোর সঙ্গে আমরা মাঝে মধ্যেই খেলি। ওদের মধ্যে আমি বেশ জনপ্রিয়। ওরা আমার 6 মারা দেখেই চিৎকার করে উঠল। আর ঠিক তখনই দেখলাম আমার বলটা সোজা গিয়ে পড়েছে মেয়েদের দলের ভেতর। কিন্তু এ কি, হঠাৎ ওখানে একটা শোরগোল উঠল। বুঝলাম বলটা গিয়ে আঘাত করেছে কারোর কপালে। দামি ক্যাম্বিস বল, সুতরাং ভালোই লেগেছে। আমি তখন মৈনাকের কথা ভুলেই গিয়েছি। আমি 1 সেকেন্ডের জন্য বিরাট কোহলি একটা দীর্ঘশ্বাস ফেললাম, জয়ের শ্বাস। কিন্তু পরক্ষণে কেন জানি না আমার জয় কেঁচিয়ে গিয়ে বিজয় হয়ে তেতো হয়ে গেল। মেয়েটা পড়ে গেছে মাটিতে, ওর চশমাটা ভেঙে গেছে। সবাই গোল করে ঘিরে ধরেছে ওকে, বোধহয় জল দিচ্ছে। হাওয়া ভালো ঠেকল না। দেখলাম আমার বন্ধুরা আমার দিকে এগিয়ে আসছে। মৈনাক এসে বলল, তোকে তোকে আমি পরে দেখছি, এখন এখান থেকে চ। কেস পুরো জন্ডিস, মিটার ভালোই লেগেছে, চ এখান থেকে। লালু সাইকেলে প্যাডেল চালিয়েছে। আমি লাফিয়ে গিয়ে পেছনের কেরিয়ারে উঠলাম। একবার পেছনে ঘুরতেই দেখলাম কেস আরও জন্ডিস। মেয়েদের মধ্যে একজন শাড়ি পরা মহিলা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ওই মহিলাকে আমি খুব ভালো করে চিনি, শেফালি ম্যাম। সেই 15 বছরের কাউকে ভয় না পাওয়া জীবনে আমি একমাত্র ওই একজনকেই ভয় পেতাম। আমি আর তাকাতে পারলাম না। চোখ বুজে লালুকে বললাম, ভাই ভাই তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি চালা। স্কুল শেষ। যদিও 3 মাস পরে আমাদের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু তবুও আমাদের কোনো হেলদোল নেই। ওসব পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববার বেশি সময় আমাদের হাতে নেই। অতএব ফাঁকিবাজির পালা শুরু হলো। পরদিন সকালে টিউশন শেষে আমরা সবাই রাস্তার পাশে ক্রিকেট খেলছি। আমরা বলতে আমি, মৈনাক, জয়, আরও কয়েকজন বন্ধু ও কিছু জুনিয়র। এতদিন স্কুল থাকার জন্য সকালবেলা খেলা হতো না। উফ, 15 বছরের জীবনে সেই প্রথম আমি স্বাধীনতা কাকে বলে সেটা বুঝেছিলাম। তার আগে স্বাধীনতা বলতেই 15ই আগস্ট সকালবেলা স্কুলে গিয়ে পতাকা উত্তোলন আর স্কুল থেকে দেওয়া নামমাত্র কিছু টিফিনকেই বুঝতাম। ওর বাইরে যে আর কিছু হতে পারে সেটা কল্পনাও করতে পারিনি। আমার হাতে ব্যাট, আর তাতে তখন বিরাট কোহলি জীবিত আত্মা এসে ভর করেছে। একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছি। হঠাৎ একটা 4 মারার পর ব্যাট আর না চালিয়ে মৈনাককে বললাম, হ্যাঁ রে মৈনাক, তোর না আমাকে কচুরি খাওয়ানোর কথা ছিল? কচুরি না ছাই, কাল তুই আমার কথা রেখেছিস যে আজকে তোকে কচুরি খাও। ইস, অন্তরার সামনে আমার মান সম্মান ইজ্জত সব গেল। আমার দ্বারা আর প্রেমটা হলো না। ছাড় তো তোর প্রেম, শালা তুই নাকি প্রেম করবি? হ্যাঁ, তোকে মেয়েরা পছন্দ করবে ভাই, মুখ দেখেছিস কখনো আয়নায়? এই রাহুল শোন, আর যাই বল আমার চেহারা নিয়ে কিন্তু কিচ্ছু বলবি না। ওটা আমি। আমাদের মধ্যে একটা ভালো ঝগড়া বা হাতাহাতি হতে যাচ্ছিল, কিন্তু শেষমেশ হলো না। কেননা ঠিক তখনই কানের একটু কাছেই একটা গলা বলে উঠল, এই যে বাছাধন, আমাদের ক্ষতি করে দিয়ে এখানে আরামসে খেলা করছেন। হ্যাঁ, সবাই তাকালাম। এক দল মেয়ে। মৈনাকের মুখে হাসি ফুটল,
যে কথাটা বলেছে সে হলো অন্তরা, ওদের দলের সবচেয়ে ঝগড়ুটে মেয়ে। কি কেস? কেন এমন ভাব করছিস যেন কিচ্ছু জানিস না মনে হচ্ছে? আমি একবার সবার দিকে চোখ বুলিয়ে নিলাম। ওরা প্রায় 10 জন, এদিকে আমরাও আছি জনা 10। সবাইকে আমি চিনিও না ওদের। আমি ক্লাসের লাস্ট বেঞ্চার, আমি কেন সবাইকে চিনব? উল্টে আমার কীর্তিকলাপের জন্যই সবাই আমাকে চিনবে। তবেই তো আমি 1 নম্বরের লাস্ট বেঞ্চার হব, তাই না? না ভাই, কিছুই তো জানি না। এবার অন্তরা রেগে উঠল। বুঝলাম ও এবার কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করবে। আমারও তো ঝগড়া টগড়া করতে ভালো লাগে না, বরং আরও 2 বার খেলা বাকি। খেলে হারুদার দোকানে যাব কচুরি খেতে। ব্যাটটা একবার কোহলি স্টাইলে নাচিয়ে আমি খেলতে যাওয়ার উপক্রম করলাম। মৈনাক ন্যাকামি করে বলল, কি হয়েছে অন্তরা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? মৈনাকের কণ্ঠ শুনে আমি তো তেলে বেগুনে জ্বলে উঠলাম। এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এত মিষ্টি আওয়াজও গলা দিয়ে বের করলো, মনে হলো হারুদার দোকানের রসগোল্লার হাঁড়িতে চুবিয়ে ওকে 10 টাকা পিসে আমি বিক্রি করে দিই। দেখ, তোরা যা শুরু করেছিস তাতে কিন্তু হেড স্যারকে কমপ্লেন না করে কিন্তু আমরা আর থাকতে পারছি না। এবার লালু বলে উঠল, শোন অন্তরা, বেশি ভেলকি না করে সোজাসুজি বলতো কি হয়েছে। এত ফালতু সময় কিন্তু আমাদের নেই বস, ঠিক আছে? ভিড় থেকে স্মৃতিকণা বলে উঠল, তা থাকবে কেন? তোদের তো নোংরামি করা ছাড়া আর কোনো কিছুতেই সময় থাকে না, তাই না? এই কি হয়েছে বলতো? দেখ রাহুল, কাল যেটা করেছিস সেটা ঠিক করিসনি, ইচ্ছে করে তুই। হ্যাঁ, আমি ইচ্ছে করে কি করেছি? বলটা আমাদের দিকে ছুঁড়েছিস। কি বলছিস ভাই? হ্যাঁ, বানিয়ে বানিয়ে বলা ছাড়া তোদের কিছু আর নেই। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না রাহুল, আমরা কিন্তু তোদের দেখে নেব। যা পারবি কর ভাই, যা যা। এখন আমাদের খেলা আছে, এখান থেকে সরে যায় না তো কালকের মতো আবার লাগবে। হ্যাঁ, এবার আমাদের দলের সবাই হাসতে লাগলো। মেয়েরা একটা কোলাহল শুরু করলো। কিছু একটা করার আগেই একটি মেয়ে অন্তরাকে টেনে নিয়ে গেল। অন্তরা যাচ্ছিল না, প্রতিনিয়ত বলছিল, এই তোরা কি শুরু করেছিস? ছাড় ছাড় আমাকে, তুই ছাড় আমাকে। এত অপমান! হ্যাঁ, আমি শেষ দেখে ছাড়বো, ছাড় আমায়। কিন্তু মেয়েটি কিছু বলল না, শুধু অন্তরাকে নিয়ে গেল। আমি সেদিকে ফিরেও তাকালাম না, আবার খেলায় মনোযোগ দিলাম। ভেবেছিলাম অন্তরার দল ওর থেকে বেশি কিছু আর করবে না, বা বলা ভালো করতে পারবেও না, ওদের সেই সাহস নেই। কিন্তু আমি ভুল ছিলাম। ওরা যে কত কিছু করতে পারে সেটা আধ ঘন্টা পরেই বুঝতে পেরেছিলাম। মৈনাককে খেলা শেষে আমি বললাম, চ ভাই, আমি তোকে কচুরি খাওয়াবো। যতই হোক কাল কথা রাখতে পারিনি। মৈনাকের মুখে হাসি ফোটে। আমি, মৈনাক, লালু আর জয় মিলে যখন সাইকেলের লক খুলে প্যাডেল করতে যাব, ঠিক তখনই লক্ষ্য করি যে আমাদের প্রত্যেকটা সাইকেলের 2টো চাকারই হাওয়া নেই। কেউ যত্ন সহকারে সমস্ত হাওয়াতেই মিলিয়ে দিয়েছেন। বুঝতে বাকি রইল না কাদের কাজ এটা। খেলার সময় বল লাগবে সেই ভয়ে আমরা সাইকেলগুলো কিছুটা দূরে রাখতাম। মেয়েগুলো সেটাকে সুযোগ হিসেবে নিয়েছিল, কিন্তু ওরা এটা জানতো না যে ওরা কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। প্রচণ্ড রাগে হাঁটতে হাঁটতে সেদিন আমাদের বাড়ি ফিরতে হয়েছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এর প্রতিশোধ না নিয়ে আমি হারুদার দোকানে কচুরি আর কখনো খাবো না। 2 দিন পরে রাতে আড্ডা মেরে ফিরে খেতে বসে বুঝলাম সেদিনকার জল সহজে শুকোয়নি। সেদিন আমার ভুল পুরো ভেঙে দিয়েছিল অন্তরা ও তার দলবল। পাতে 1 হাতা ডাল দিয়ে মা বলল, কি কাণ্ড ঘটিয়ে এসেছিস তুই? আমি আবার কি করলাম? কিছু না করলে স্কুল থেকে ডেকে পাঠিয়েছে কেন? কে ডেকেছে? ফোন করেছিল? শেফালি ম্যাম হেডমাস্টারের সামনে থেকে ফোন করেছিল তোমার বাবাকে। আমি আর পারছি না তোমায় নিয়ে রাহুল, বড় হচ্ছ কিন্তু ছেলে মানুষই যাচ্ছে না। আমি আর কোনো কথা বললাম না। এর আগে কখনো আমার আর যাই হোক গার্জেন কল হয়নি। মনে মনে ভীষণ রাগ উঠল অন্তরার ওপর। কোনো মতে নাকে মুখে ভাত দিয়ে আমি উঠে পড়লাম।
সাইকেল বের করে তাড়াতাড়ি প্যাডেল করে ছুট দিলাম মৈনাকের বাড়ি। না, এর একটা বিহিত করতেই হবে। তুই কি এটা ঠিক করেছিস সোমনাথ? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে করিনি স্যার। আমি এমনি খেলছিলাম, তখন ওরা ওখানে চলে এলো আর বলটা। আবার মিথ্যে কথা, মুখে মুখে তর্ক করছিস তুই? বিপত্তারণ বাবু একজন সম্মানীয় ব্যক্তি, উনি কি মিথ্যে কথা বলছেন? আমি ঘরের মধ্যে একবার চোখ বুলিয়ে নিলাম। আমার বাবা আসতে পারেননি, এটা একদিক থেকে ভালোই হয়েছে। বদলে ঠাকুরদা এসছে। আমার ঠাকুরদা আমার জীবনে দেখা সবচেয়ে চিল্ড মানুষ। মানে লোকে ওকে যথেষ্ট ভয় পায়, কিন্তু আমাকে উনি খুব ভালোবাসেন। একটা চেয়ারে ঠাকুরদা বসে আছে, আর একটা চেয়ারে একটা মধ্যবয়স্ক গোঁফওয়ালা গম্ভীর লোক বসে আছে। দেখে কেন জানি না হিটলারের মুখটা আমার মাথায় ভেসে উঠল। চেয়ারের পেছনে দাঁড়িয়ে আছে অন্তরা আর কয়েকজন মেয়ে, যাদেরকে আমি চিনি না। আর হেড স্যারের এক পাশে আমি আছি আর এক পাশে শেফালি ম্যাম। মনে মনে আমি অন্তরাকে বহুত খিস্তি দিলাম। শেফালি ম্যাম বললেন, আমি নিজের চোখে দেখলাম ছেলেটা ইচ্ছা করে মেয়েদের দিকে বলটা মারলো, আর মেয়েটার মুখে এসে পড়তেই মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ল। এই ছেলেগুলো স্কুলের নাম ডোবাবে স্যার, এদের শাস্তি হওয়া উচিত। ভাই ভাই ভাই, এসব কি বলছে ম্যাম? আমি নাকি ইচ্ছে করে মেরেছি? আরে বল কি আমার ইচ্ছে মতো যেখানে বলবো সেখানে গিয়ে পড়বে? আমি প্রতিবাদ করলাম, না স্যার, আমি ইচ্ছে করে। চুপ করো, তোমাদেরকে আমার ভালো করে চেনা আছে। পড়াশোনা নেই, সারাদিন ঘুরে বেড়ানো আর মেয়েদেরকে ডিস্টার্ব করা কাজ। শেফালি ম্যাম আমাকে চুপ করিয়ে দিলেন। বুঝতে পারলাম বিনা দোষে আমার নামে উল্টো পাল্টা বলা হচ্ছে। স্যার, সোমনাথ আর ওর বন্ধুরা সেদিন ইচ্ছে করেই বিপত্তারণ বাবুর ভাগ্নিকে মেরেছিলেন, আমি নিজের চোখে দেখেছি। এবার দাদু সামাল দিল পরিস্থিতি। দেখুন মাস্টার মশাই, আপনি আমার থেকে বয়সে অনেকটা ছোট, কিন্তু অভিজ্ঞতায় আমি আপনার প্রায় দ্বিগুণ। ভাবনা চিন্তা করে একটা কথা বলুন দেখি, বল কি ওভাবে ইচ্ছে মতো যাকে তাকে গিয়ে মারবে? হ্যাঁ, আর অত দূর থেকে এসে যখন বল ওদের মাঝে পড়েছে, তখন আমার নাতিকে আপনাদের আরো একটা সুযোগ দেওয়া উচিত। কেন বলুন দেখি? হ্যাঁ, কে জানে ওই একদিন শচীনের মতো বড় খেলোয়াড় হয়ে উঠল। হ্যাঁ, আর এই বয়সে ওরা একটু ডান পিটে তো হবেই, আমরাও তো ছিলুম। তাই বলছি, ও ইচ্ছে করেই মারুক আর না ইচ্ছে করেই মারুক, ওকে এবারের মতো মাফ করে দিন। ও আর এমন ভুল করবে না ভবিষ্যতে, আমি কথা দিলুম। আর মেয়েটা লেগেছে জেনে খুব দুঃখিত হলাম। আসলে যখন দেখেছে যে ওরা খেলা করছে, তখন ওদের একটু দূর থেকে হেঁটে যাওয়া উচিত ছিল। ওরা তো আর রাস্তায় খেলছিল না, বলুন? তাহলে তোমরাই বলো, এর থেকে কুল মানুষ আর দুটো হয়? বিপত্তারণ না কে একটা, ওর দিকে আমি মনে মনে তাকিয়ে হাসলাম আর ঠাকুরদাকে মনে মনে স্যালুট ঠুকলাম। হেড স্যার আমাকে আর বাকি মেয়েদের ঘর থেকে যেতে বলল, শেফালি ম্যামকেও যেতে বলল। আমি অন্তরার দিকে তাকিয়ে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে এলাম। নিচে মৈনাকরা দাঁড়িয়েছিল, আমাকে দেখে বলল, আরে কি হলো ভাই, বল। সব বলবো, আগে বলতো, এই একটা লোককে দেখলাম ঠিক হিটলারের মতো, ওই মালটা কে রে? জয় আমাদের মধ্যে সবচেয়ে বড় লোক ছেলে, পড়াশোনা যে খুব বেশি করতো তা নয়, কিন্তু আমাদের সবার শখ আহ্লাদ ও মেটাতো। ও চারিদিকের ভালো জিনিসের একটু খোঁজ খবর রাখে। বলল, আরে কাকে কি বলছিস? হ্যাঁ, ওটা বিপত্তারণ স্যার রে, কলেজে কেমিস্ট্রি পড়ায়। ও তাহলে তো আরো ভালো, অনেক প্ল্যান করা যাবে। শালা শেফালি ম্যামের সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে এত কিছু। এই জয়, তুই ওর বাড়ি চিনিস? হ্যাঁ। ব্যাস, এবার আমি বুঝিয়ে দেব আমার বিরুদ্ধে মিথ্যে কথা। হ্যাঁ, আমি নাকি ইচ্ছে করে মেরেছি, আমরা নাকি মেয়েদেরকে ডিস্টার্ব করে বেড়াই। দাঁড়া, দেখাচ্ছি মজা তোদের।
আর ভাই, সেদিন যে ওরা আমাদের সাইকেলের হাওয়া বের করে দিয়েছিল সেটা বলেছিস? না বলিনি, তবে সেটার প্রতিশোধ আজ নেব। কাল রাতে আমাদের সব প্ল্যান করা হয়ে গিয়েছিল। গ্যারেজের দিকে গিয়ে অন্তরাদের সাইকেলগুলো খুঁজে পেতেই আমাদের কাজ শুরু হলো। ওদের পাশেই দেখলাম আর একটা সাইকেল লাগানো। সেটা দেখে জয় বলল, ওই দেখ ভাই, ওইটা বিপত্তারণ স্যারের সাইকেল। আমার মুখে একটা হাসি ফুটলো। শালা আমাকে পুরো ভিলেন বানিয়ে দিল। এবার দাঁড়াও, দেখাচ্ছি। চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই। ব্যাস, আমাদের যা করার ছিল তাই করলাম। তারপর দৌড় দিলাম ওখান থেকে। পরে শুনেছিলাম সেদিন ওরা সবাই হেঁটে বাড়ি ফিরেছিল, এবং আশ্চর্যের কথা হলো এটা নিয়ে ওরা আর পরে কিছু করেনি, বরং আমরাই। আরে একটু দাঁড়াওই না, আস্তে আস্তে বলছি তো সব কিছু। শ্মশানকালীর মন্দিরের পাশে কাঁসাইয়ের তীরে আমরা বসেছিলাম। সেদিনকার গার্জেন কল নিয়ে বাড়িতে আর কিছু সেরকম হয়নি। ঠাকুরদা বাড়িতে এসে ভালো করে বুঝিয়ে দিয়েছিল যে আমার কোনো দোষ ছিল না। বাবা সেরকম আর কিছু বলেনি সেদিন। ডিসেম্বরের বিকেল। কাঁসাইয়ের তীর থেকে শীতের বিকেলটা বড্ড ভালো লাগে। একটা আলগা কুয়াশা এসে জমাট বাঁধে জলের ঠিক ওপরে। সেদিন শনিবার বা মঙ্গলবার কিছু একটা ছিল, কেননা এটা পরিষ্কার মনে আছে যে সেদিন মন্দিরে পুজো হচ্ছিল। কেন মনে আছে সেটা আর কিছুটা বললেই বুঝতে পারবে। মন দিয়ে বিকেল নামা দেখছিলাম। হঠাৎ মৈনাক বলল, ভাই, আমরা কতদিন হারুদার দোকানে কচুরি খাইনি বলতো? হ্যাঁ, কবে খাবো? হ্যাঁ ভাই, সেটাই তো, কতদিন যে খাইনি, ভালো লাগে না। আর রাহুল, ভাই চল না। আমার মাথায় আবার সেই রাগটা উঠল। ভাই, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রতিশোধ না নিয়ে আমি কচুরি খাবো না। চুপ কর তো, আর কবে বা তুই প্রতিশোধ নিবি? হ্যাঁ, দিন যে কেটেই যাচ্ছে। আজই নেব। মৈনাক উত্তেজিত হয়ে উঠল। সবাইকে গোপনে প্ল্যান বলে যে যার কাজে চলে গেল। সন্ধে নামতে শুরু করেছে। ঠান্ডা লাগছে। জ্যাকেটটা খুলে রাখা ছিল, ওটা গায়ে দিয়ে আমরা রওনা দিলাম। মিশন প্রতিশোধ। জয় বাড়িটা চিনত। মেইন রাস্তা থেকে একটা ছোট্ট রাস্তা ধরে কিছুটা এগোলেই বাড়িটা পড়ে। সন্ধে হয়েছে। মেন রাস্তায় লোকজন থাকলেও পাড়ার রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা। আমরা চারজন সেই রাস্তা ধরে সাবধানে এগোলাম। কিছুটা যাওয়ার পর আমি বললাম, শোন, বাড়ির সামনে সবাই যাওয়াটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, বুঝলি? আমি একা যাব, কাজটা আমি একাই করব। আমাদেরকে একসঙ্গে কেউ দেখে ফেললে আবার সন্দেহ বাড়বে। শোন, আমি যাচ্ছি, তোরা আশেপাশে ঘোরাফেরা কর। 5 মিনিটে বেশি দেরি হলে এখান থেকে মেন রাস্তায় যাবি, দিয়ে অপেক্ষা করবি, কেমন? ভাই, সাবধানে করিস কিন্তু। হ্যাঁ, আমরা অপেক্ষা করব। গিয়ে হারুদার দোকানে আমাদের সবার জন্য কচুরি ভাজতে বল, আমি আসছি। প্রায় অন্ধকার রাস্তা দিয়ে আমি হাঁটতে শুরু করে দিলাম। জয় আগেই আমাকে বাড়িটা ভালো করে চিনিয়ে দিয়েছিল। বলেছিল সামনে দিয়ে না গিয়ে পেছন দিয়ে যেতে, কিন্তু আমি সামনে দিয়েই যাব বলেছিলাম। মিনিট 2 হাঁটতেই একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দোতলা বাড়ি। বাড়ির ভেতরে আলো জ্বলছে, কিন্তু রাস্তাতে অতটাও আলো নেই। জয়ের কথা মতো দেখলাম বাড়ির সামনে নাম লেখা, বিপত্তারণ রক্ষিত। তারপর নিচে লেখা প্রফেসর। আর কিছু দেখলাম না। এবার শোধ তোলার পালা। হাতে ধরে রাখা জিনিসটা পাঁচিল দিয়ে ওপারে ফেলতে যাব, ঠিক সেই সময় একটা আওয়াজ কানে এলো। আমি হাতের জিনিসটা লুকিয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো লোক আসছে কিনা। না, কেউ আসছে না। একটা মেয়ে কাঁদছে খুব কাছেই। ব্যাপার কি? এরকম তো হওয়ার কথা ছিল না। একবার ভাবলাম পাত্তা না দিয়ে কাজটা করেই চলে যাব, কিন্তু তারপরেই মনে হলো মেয়েটি আমায় যদি দেখে ফেলে তখন তো আবার অন্য কাণ্ড হবে। একটু সাহস করে এগোলাম।
পাঁচিল ধরে এগোলে পুরোটা অন্ধকার হয়ে যায়। একটু এগোতেই বুঝলাম কান্নার আওয়াজটা ওখান থেকেই আসছে। একবার মনে হলো আর যাব না। মানে আমি মানুষকে তেমন ভয় পাই না, কিন্তু মানুষ না হয়ে যদি অন্য কিছু হয়। ভয় লাগছিল না তা নয়, কিন্তু পরক্ষণেই মনে হলো এই সন্ধ্যা 7টার সময় পাড়ার মধ্যে আবার ভূত কোথা থেকে আসবে। অবশেষে সাহস করে কিছুটা এগোলাম। আমার পায়ের মৃদু শব্দ পেতেই কান্না থামল। ঝিঝির শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। আর এক পায়ে এগোতেই কথা ভেসে উঠল। কে? কান্না ভেজা সদ্য কিশোরীর কণ্ঠ, যে কণ্ঠে আছে ভয় আর কিছুটা অনুসন্ধিৎসা। আমি রাহুল, তুমি কে? সেদিন আর কোনো উত্তর আসেনি আমার কাছে। বিধাতা অদ্ভুতভাবে একটা নতুন চিত্রনাট্য লিখতে শুরু করেছিল। সেই চিত্রনাট্য আমার জীবনের হলেও তার মুখ্য চরিত্র ছিল অন্য একজন মানুষ। সেদিন উত্তর আসলে হয়তো সেই চিত্রনাট্য কখনোই লেখা হতো না। আর সেই রঙ্গমঞ্চে বিধাতা হঠাৎ করে এনেছিল অন্ধকার। হঠাৎ লোডশেডিং হয়েছিল সেই সময়, আর আবছা চাঁদের আলোয় সেই প্রথম দেখেছিলাম তাকে। হ্যাঁ, প্রথম দেখাই বটে। মুখ ভালো করে বুঝতে পারিনি, কিন্তু চিনতে পেরেছিলাম। ঘন কেশরাশি আলু থালু করে ছড়িয়েছিল পিঠের ওপর। গায়ে ছিল একটা হালকা জামা, কোনো শীত পোশাক ছিল না। একটা অদ্ভুত অনুভূতি স্রোত বয়েছিল আমার পিঠের মধ্য দিয়ে। মেয়েটা চোখ মুছছিল। কেন কাঁদছিল জিজ্ঞেস করতে সাহস হয়নি সেদিন। মায়া হয়েছিল, আবার করুণাও, হয়তো কিছুটা। না থাক, সেসব নিয়ে পরে বলবো। ডিসেম্বরের রাতে পুরুলিয়ার মতো জায়গার শীতকালে একা একটা মেয়ে গায়ে কোনো সোয়েটার না দিয়ে রাস্তায় কিভাবে কাঁদতে পারে আমি তা জানি না। আমি তোমাকে চিনি, স্কুলে দেখেছি, হেড স্যারের ঘরে। মেয়েটা কোনো কথা না বলে ছুট্টে একটা গেট খুলে বাড়ির ভেতর ঢুকে গিয়েছিল। যে বাড়িটার ভেতর ঢুকেছিল সেই বাড়ির সামনে লেখা বিপদতারণ রক্ষিত প্রফেসর। আমি আমার হাতে থাকা জিনিসটা আর ভেতরে ছুঁড়ে ফেলতে পারিনি। কে যেন আমাকে আর ভেতরে ওটা ছুঁড়ে ফেলতে দেয়নি। শ্মশানকালী মন্দির থেকে চুরি করা 5 জোড়া জুতো দিয়ে তৈরি করা মালাটা আমার হাত থেকে সেদিন পড়ে গিয়েছিল। আমি কোনো মতে ওটাকে তুলে আস্তে আস্তে সম্মোহিতর মতো এসে দাঁড়িয়েছিলাম হারুদার দোকানের সামনে। তারপর কিছু না খেয়েই আগে মন্দিরে গিয়ে জুতোগুলো রেখে এসে বাড়ি ফিরে সারা রাত জানলার ধারে বসেছিলাম। সেদিন সারা রাত মেয়েটার কথা আমার মনে পড়েছিল। মৈনাক পরে বলেছিল সেদিন নাকি আমি একটাও কথা বলিনি। আমি আজও জানি না সেদিন আমার ঠিক কি হয়েছিল। এরপর মাসখানেক আমি একটু মন মরা ছিলাম। ক্রিকেট খেলতাম, পড়াশোনা আমি কোনোদিনই করতাম না। সেদিনকার ঘটনা মৈনাকরা অনেকবার জিজ্ঞেস করলেও আমি কাউকে কিচ্ছু বলিনি। আচ্ছা, আপনারা একটু বলবেন এই অনুভূতিটাকেই কি প্রেম বলে? আচ্ছা, আপনারা কি জানেন ঠিক কোন অনুভূতিটাকে প্রেম বলে? কিশোর সোমনাথ কি পারবে তার প্রেমের অনুভূতিকে সঠিকভাবে উপলব্ধি করতে? জানতে হলে অপেক্ষা করুন আগামী সপ্তাহের শুক্রবার অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন আমরা নিয়ে আসব আমাদের কথার দ্বিতীয় পর্ব। আজ গল্প পাঠে এবং কথকের ভূমিকায়
ছিলাম আমি বিপ্রদীপ। বিভিন্ন চরিত্রে আর্য, সৌভিক, প্রীতম, তৃষা, তানিশা, মৌপিয়া ও সায়নী। স্ক্রিপ্টিং সৌমাভ ও বিপ্রদীপ। ভূমিকা সৌমাভ। পোস্টার ডিজাইন মোনালিসা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি বিপ্রদীপ। গান প্রতীক। অ্যানিমেশন সৈকত। সামগ্রিক পরিচালনায় টিম কল্পনা বিলাসী, সৌভিক, সৌমাভ ও বিপ্রদীপ। গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকের মতো সময় এখানেই শেষ। দেখা হচ্ছে বা বলা ভালো শোনা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ বাই বাই।